স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে এবং আলোচনায় থাকছে এলএলসি বিজনেস ওনারদের জন্য ট্যাক্স বেনিফিটস সহ যাবতীয় বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সিপিএ জাকির চৌধুরী। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার মতামত জানাতে পারেন অথবা ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনাতে যাবার আগে আমি কিছু বিষয় দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই। বিশেষ করে বাংলাদেশে যেই দুর্যোগটি চলছে সেখানে বন্যার্তদের সহায়তায় অনেকেই এগিয়ে এসেছে। টিভিএন 24 এর পক্ষ থেকে আমরাও কিন্তু একটি ফান্ড গঠন করেছি। আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, সহায়তা পাঠাতে পারেন। একটু মনে করিয়ে দিই, সহায়তা পাঠাতে যারা চান ACH করতে পারেন চেস ব্যাংকের আমাদের আদ্দিন অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার 7263288831। এছাড়া রাউটিং নাম্বার 0210000021। টেক্সট অথবা ফোন করতে পারেন 9294182560। এছাড়া জেল করতে পারেন bdflat2024@gmail.com, অথবা আপনি যদি ডাক যোগে সহায়তা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমি ঠিকানাটি দিয়ে দিচ্ছি। BD Flat Relief 3719 57 স্ট্রিট, উডসাইড 11377। এই ঠিকানায় কিন্তু আপনি আপনার সহায়তা পাঠাতে পারেন। আমরা সহায়তাকারীর নাম এবং তার পাঠানো অর্থের পরিমাণ নিয়মিত সম্প্রচার করে যাচ্ছি। যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা আলোচনা শুরু করব, মূল আলোচনায় যেতে চাই। জাকির চৌধুরী, ট্যাক্স নিয়ে আলোচনা চলছে। কোন এন্টিটিতে আসলে বেটার ট্যাক্স বেনিফিটস পাওয়া যায়, এই বিষয়টি দিয়েই শুরু করব। জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এরই সাথে টিভিএন 24 সকল দর্শকদেরকে যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। সো আমরা শুরু করতে চাই আসলে কোন ধরনের লিগ্যাল এন্টিটি আসলে ট্যাক্সের জন্য বেটার। এই কোয়েশ্চেন আসলে ইটস এ ব্রড কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন কিন্তু অফেন আমাদের সিপি অফিসে সবাই জিজ্ঞেস করে থাকেন। সো আমি চিন্তা করলাম যে ওকে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, যে সো দ্যাট যারাই মনে করেন এই প্রোগ্রামটা দেখবেন অথবা যারা এই অনুষ্ঠানটা দেখবেন বা আলোচনা দেখবেন তারা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আসলে তাদের কোন ধরনের এন্টিটি তারা ওপেন করবেন, কোন ধরনের এন্টিটি তাদের বেটার হবে ট্যাক্সের জন্য, কোন ধরনের এন্টিটি তাদের পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন দেবে অথবা কোন ধরনের এন্টিটির স্ট্রাকচারটা কীরকম, সেই ধরনের একটু ডিটেলস আলোচনা করবো। সো প্রথমেই যেটা আমরা সবাই অফেন আমরা দেখি যে যেমন বিজনেস, যে কোনো ধরনের বিজনেস হতে পারে, যেমন আপনার কেউ বাসায় বসে আপনার কাপড় বিক্রি করতেছেন অথবা আপনার বাসায় বসে ফুড প্রসেসিং করতেছেন অথবা দেখা যায় অনেক সময় স্ট্রিটে ফুড বিক্রি করতেছেন অথবা লাইক নিজে অনেক সময় আছে দেখা যায় যেমন ট্যাক্স প্রিপারেশনও আছে। অনেক ধরনের সার্ভিস আছে যারা আমরা আসলে প্রথমে শুরু করি কি আপনার যে সোল প্রোপ্রাইটর হিসেবে, লাইক একেবারে বিগিনিং, একেবারে স্মল পরিসর। এটা শুরু করার কারণ হলো যে যেমন আপনি জানেন না আসলে যে আপনার এই বিজনেসটা এই এরিয়াতে এই সময়ে এই লোকালে আপনার কাস্টমার আছে কিনা বা ডিমান্ড আছে কিনা। আপনি যদি প্রথমেই যদি মনে করেন আপনার ডাক ডোল পিঠে যদি খুব বড় ধরনের একটা খরচ করে ফেলেন আর তখন যদি দেখেন যে না আসলে আপনার এই প্রোডাক্টের বা আপনার এই লোকালে আপনার অনেক কম্পিটিটর আছে, তখন কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না এবং আপনি কিন্তু এন্ডেড আপ হইতে আপনি কিন্তু লুজ করবেন মানি, বিকজ আপনি অনেক খরচ করে ফেলেছেন। সো এইটা না করার জন্য বা না হয়ে যাতে এটার জন্য অনেকে শুরু করেন যে সোল প্রোপ্রাইটর হিসেবে। না, হোয়াট ইজ সোল প্রোপ্রাইটর? সোল প্রোপ্রাইটর জিনিসটা হলো যেমন আপনি কোনো প্রাতিষ্ঠানিক রূপ না দিয়ে আপনি যে কোনো একটা নাম চুজ করতে পারেন, বিজনেস যে কোনো ধরনের একটা বিজনেস নাম দিয়ে, বাট আপনি আপনার এই বিজনেসটা রান করবেন আন্ডার ইয়োর সোশ্যাল সিকিউরিটি, সো দ্যাট যদি কখনো আপনার কোনো কিছু হয়, কোনো এই বিজনেস থেকে যদি কোনো রিস্ক আসে তাহলে কিন্তু আপনার ডাইরেক্টলি আপনার পার্সোনালের উপরে পড়বে, বিকজ হলো গিয়ে আপনি আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে কিন্তু আপনি বিজনেস করতেছেন। সো ট্যাক্স ওয়াইজ এটা হলো যেমন আপনার রিস্ক ওয়াইজ, ইফ দেয়ার ইজ এ রিস্ক। আর ট্যাক্স ওয়াইজ যদি আমরা থিঙ্ক করে দেখি, যেহেতু এটা ডিফারেন্ট লিগ্যাল এন্টিটি না, এই ক্ষেত্রে আপনি আপনার এই বিজনেসের ট্যাক্স রিটার্নটা আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের সাথে জাস্ট একটা স্কেডিউল সি
এড করে কিন্তু আপনি করে ফেলতে পারেন, অথবা হয়ে যাবে এইভাবে। সো দ্যাট আপনার ট্যাক্স ওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার তেমন একটা কমপ্লেক্স নাই, তেমন একটা এক্সপেন্সও হবে না। যখনই আপনি একটা কর্পোরেশন অথবা এলএলসি ট্যাক্স রিটার্ন করবেন, তখন কিন্তু ট্যাক্স প্রিপারেশন ফিটাও হাই হবে। বা যদি এটা সোল প্রোপাইটার হয়, তাহলে কিন্তু আপনি অনেক কস্ট আপনি সেভ করে ফেলাইতেছেন, বিকজ এটা সিম্পলার, এটা কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্সের সাথে হয়েছে। সো সোল প্রোপাইটার হলে আপনি কী কী সুবিধা পাচ্ছেন? নাম্বার ওয়ান, আপনি বিগেস্ট কোনো এক্সপেন্স যে রেজিস্টার করার ক্ষেত্রে যে এক্সপেন্সটা আছে, সেই এক্সপেন্সটা আপনি সেভ করতেছেন। দুই, আপনি টেস্ট করতে পারতেছেন যে আপনি যে সার্ভিসটা নিয়ে যে প্লেসে আসতেছেন, এইটা কি আপনার জন্য ফলপ্রসূ হবে কিনা, বা আপনার নেক্সট স্টেপে যেতে সুবিধা হবে কিনা। আর নাম্বার থার্ড যেটা, সেটা বললাম যে আপনার ট্যাক্স প্রিপারেশন ফি এইটাও কিন্তু কম লাগবে। বাট এটাতে একটা লাইক ব্যাড সাইড, তবে ডিসঅ্যাডভান্টেজ হবে যদি কোনো কারণে এই বিজনেসটার উপরে আপনি সো হয়, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার পার্সোনালের অ্যাসেটের উপরে পড়ে যাবে, বিকজ হলো গিয়ে আপনি এই বিজনেসটা রান করতেছেন আপনার নিজের সোশ্যাল সিকিউরিটির আন্ডারে। সো এটা হলো আপনার সোল প্রোপাইটার। সেকেন্ড যে অপশন যেটা অনেকে চুজ করতে পারেন, সেটা হবে যেমন পার্টনারশিপ, রাইট? সো পার্টনারশিপ আমরা বাংলায় বলি অংশীদারিত্ব, রাইট? সো যখনই অংশীদারিত্ব হয়, তখন কিন্তু আর একজন পার্সন না, দ্যাট মিনস মোর দেন ওয়ান পিপল, তারা কিন্তু একসাথে এড হয়। তারা বলে যে ওয়েল, আমরা ইদার সেম সার্ভিস দুজনে প্রোভাইড করব, অথবা অনেকে মনে করে যে ওয়েল, আমি কাস্টমার রিলেশনশিপে ভালো, তুমি ফুড প্রসেসিংয়ে ভালো, তুমি ফুড প্রসেসিং বানাবে, আমি কাস্টমার হ্যান্ডেল করবো। সো দেন আমাদের এই বিজনেসটা কিন্তু একসাথে ফর্ম হয়ে যাবে, এবং এই বিজনেসটা হয়ে যাবে আপনার পার্টনারশিপ অথবা অংশীদারিত্ব। যখনই আপনার অংশীদারিত্ব এবং পার্টনারশিপ হবে, তখন কিন্তু আপনি একটা এন্টিটি রূপ দিচ্ছেন। আপনার ট্যাক্স রিটার্নটা সেপারেট ট্যাক্স রিটার্ন করতে হবে, পার্সোনালের সাথে অ্যাড হবে না, এবং রিস্ক ওয়াইজ এগেইন এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেটে চলে আসবে। সো পার্টনারশিপ যখনই আসে, তখন আপনার রেজিস্ট্রেশন ফি, আপনার ট্যাক্স ওয়াইজ ডিফারেন্ট এক্সপেন্স আসবে, এবং এর সাথে সাথে কিন্তু আপনার যে পার্সোনাল অ্যাসেটের যে প্রোডাকশন, ওটাও কিন্তু পাবেন না, আপনার রিস্ক হয়ে যাবে। সো এটা হলো কি আপনার পার্টনারশিপ। নাম্বার থার্ড যেটা, সেই সিচুয়েশন অথবা সেই অপশনটা ইউজ করতে পারেন আপনারা, যেটা হলো কি আপনার কর্পোরেশন, রাইট? না, যখনই আপনি কর্পোরেশন শুনেন, ওখানে অনেকে আপনার কর্পোরেশনের ভিতরে কিন্তু দুই ধরনের কর্পোরেশন থাকতে পারে। একটাকে বলা হয় সি কর্প, আর একটা বলা হয় এস কর্প, রাইট? সো সি কর্প জিনিসটা হলো যেমন আপনার ব্রডার ক্যাটাগরি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো লিমিটেশন নাই, আপনার যে কোনো নাম্বার অফ শেয়ার হোল্ডার এখানে থাকতে পারে, এবং শেয়ার হোল্ডাররাও কিন্তু আপনার ফরেন হতে পারে। যেমন বাংলাদেশ থেকে কেউ এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে, এবং বাংলাদেশ থেকে কেউ কিন্তু এখানে সি কর্প রেজিস্ট্রেশন করতে পারে এবং বিজনেস করতে পারে। সো সি কর্প হলো কি আপনার ব্রডার, দেয়ার ইজ নো বাউন্ডারি, দেয়ার ইজ নো লিমিটেশন, একটা লিগ্যাল এন্টিটি। যখনই আপনি সি কর্প আপনি রেজিস্টার করবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে সি কর্পের জন্য একটা সেপারেট ট্যাক্স রিটার্ন করা লাগবে, এবং এই সি কর্পটা কিন্তু সি কর্পের যে ট্যাক্স বা নেট ইনকামের উপরে যে ট্যাক্স আসবে, ওইটা কিন্তু ট্যাক্স দিতে হবে। এরই সাথে সাথে যারাই এই পার্টনার অথবা ওনার আছেন এই সি কর্পের, তারা যদি ওই লভ্যাংশ থেকে কোনো কিছু ডিস্ট্রিবিউশন তাদের নিজের অ্যাকাউন্টে নেন, তখন কিন্তু ওই যে নিজের অ্যাকাউন্টে যে ডিস্ট্রিবিউশন নেবে, ওইটার জন্য কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি তারা ট্যাক্স পে করতে হবে। এরই কারণে সি কর্পকে বলা হয় যে ডাবল ট্যাক্সেশন এন্টিটি, কেননা এটাকে দুইবার ট্যাক্স পে করা লাগে। একবার সি কর্প ওর নিজের ইনকামের উপর পে করবে, সেকেন্ড বার ওই সি কর্প থেকে যে ডিস্ট্রিবিউশনটা ওরা ওনাররা নেবে, ওইটার উপরে কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হবে। এই অসুবিধাটা দূর করার জন্য অনেকে বলেন যে হোয়াট ইজ দ্য লাইক আমার সেকেন্ড অল্টারনেটিভ, আমি এই দুইবার ট্যাক্স দিতে চাই না, আমার কাছে অপশনটা কি আছে? তখন এই অপশনটা চলে আসে আপনার এস কর্প, রাইট? S corp, S stand for like a small, so that means হলো এটা হলো smaller পরিসরের একটা কর্পোরেশন। এইটাতে বাধ্যবাধকতা আছে, ইট ক্যান নট বি আপনার 100 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না এই সি কর্পের। সেকেন্ড হলো যেমন আপনার there is no foreign, মানে ফরেন কেউ
এস কর্প ফর্ম করতে পারবে না। এভরিওয়ান হ্যাজ টু বি লাইক আপনার ইউএস এর সিটিজেন হতে হবে। সো ইউএস সিটিজেন প্লাস হলো গিয়ে আপনার নট মোর দেন 100 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না, তারাই কিন্তু এই এস কর্পটা ফর্ম করতে পারবে। যেহেতু আমি বলছিলাম যে সি কর্পের ডবল ট্যাক্সেশন এড়ানোর জন্য এস কর্প মানুষ ফর্ম করে, হুইচ ইজ রাইট, কারণ হলো গিয়ে এস কর্প যখন করবেন তখন কিন্তু এস কর্প কোনো ট্যাক্স পে করবে না। অল ইনকাম যে এস কর্পের আছে ওই পোর্শনটা ওনারের কাছে চলে যাবে এবং ওনাররা কিন্তু অনলি রেসপন্সিবল হবে এই এস কর্পের ইনকামের উপরে ট্যাক্স পে করতে। সো এস কর্প অনলি ওয়ান টাইম ট্যাক্স পে করতে হবে, বাট সি কর্পে দুইবার পে করতে হবে। এর পরের ক্যাটাগরিতে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যে এলএলসি, দেয়ার ইজ অ্যানাদার লিগ্যাল এন্টিটি টাইপ, যেটাকে নাম হলো যে আপনার লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, হুইচ ইজ লাইক আপনার অনেকের মুখে মুখে এটা থাকে এলএলসি, এবং দিস ইজ কুড বি লাইক এটাকে বলা হয় একটা ওয়ান অফ দ্য মোস্ট, একটা সবচেয়ে বেনিফিশিয়াল লিগ্যাল এন্টিটি। এবং লিগ্যাল এন্টিটি কিসের জন্য লিগ্যাল এন্টিটি এটা বেনিফিশিয়াল আমি একটু আলাপ করবো একটু ডিটেলস। সো এলএলসিতে আপনার দুই ধরনের সুবিধা পাওয়া যাবে যে যখন এলএলসি করবেন। এক হলো গিয়ে আপনার পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন পাবেন, আর সেকেন্ড হলো গিয়ে আপনি ট্যাক্স ওয়াইজ বেনিফিট পাবেন। সো প্রথমে যদি আমি আলাপ করি যেমন আপনার পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশনটা আসলে কিভাবে পাবেন, যে সে ফর এক্সাম্পল আপনার একটা এলএলসি আছে এবং এলএলসির আন্ডারে একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করছেন এবং ওইটার প্রাইস হতে পারে 500,000। এখন টেনান্ট যদি এটার আপনার উপরে সু করে অথবা এই এলএলসির উপরে সু করে, তখন কিন্তু জাজ বলবে যে এই এলএলসি যে সম্পত্তি ওন করে ওইটাই কিন্তু লসুট সের অ্যামাউন্টে দেবে। এর থেকে যদি বেশি লসুটের অ্যামাউন্ট হয় তখন কিন্তু আর এলএলসি দিতে বাধ্য থাকবে না, দিতে পারবে না, তখন এলএলসি ডিসলভ হয়ে যাবে, ব্যাংক্রাফট হয়ে যাবে। বাট ওই যে এক্সট্রা যে লসুটের অ্যামাউন্ট ওটা কিন্তু যে ওনারের পার্সোনাল অ্যাসেটে হিট করবে না। মিনিং ইজ দ্যাট ওনারের পার্সোনাল অ্যাসেট অথবা অন্যান্য গাড়ি বাড়ি সবগুলো প্রোটেকশন থাকবে। ওই এলএলসির যদি কেউ শো করে অনলি এলএলসি উইল বি রেসপন্সিবল। অনলি এলএলসি কিন্তু এটা শুধুমাত্র লসুট মিটমাট করবে, যাই পারে না কেন, ওর যাই সম্পত্তি আছে। এর থেকে বেশি যদি লসুটের অ্যামাউন্ট হয় ওটা কেউ দেওয়া লাগবে না, এটা ব্যাংক্রাফট হয়ে যাবে। আর সেকেন্ড যেটা যেমন আপনার বেনিফিট সেটা হবে যেমন আপনার ট্যাক্স ওয়াইজ বেনিফিট। যেমন ট্যাক্স ওয়াইজ বেনিফিট এগেইন যেমন কর্পোরেশন আগে বলছিলাম দুইবার ট্যাক্স দেওয়া লাগে, এলএলসিতে কিন্তু দুইবার ট্যাক্স দেওয়া লাগবে না, অনলি ওয়ান টাইম। যখনই আপনি এলএলসি ট্যাক্স রিটার্ন করবেন ওই এলএলসি ট্যাক্স রিটার্নের উপরে এলএলসি কোনো ট্যাক্স দিবে না। যে ইনকামটা এলএলসি জেনারেট করবে ওই ইনকামটা ওনাররা তাদের প্রপোর্শন অনুযায়ী তাদের ট্যাক্স রিটার্নে অ্যাড করবেন এবং তখন কিন্তু ওনাররা অনলি রেসপন্সিবল থাকবেন তাদের ট্যাক্স রিটার্ন, তাদের ট্যাক্স দেওয়ার জন্য। সো এলএলসিতে বেনিফিটটা কি হলো? এলএলসিতে বেনিফিট হলো আপনাকে দুইবার ট্যাক্স দেওয়া লাগতেছে না। আর নাম্বার টু হলো যেমন আপনার পার্সোনাল অন্যান্য অ্যাসেটটা কিন্তু প্রোটেকশন থাকতেছে, কোনো রিস্ক নাই, অনলি রেসপন্সিবল থাকবে এলএলসি। এর কারণে এলএলসিকে বলা হয় যেমন মানে সবচেয়ে লাভজনক একটা বিজনেস এন্টিটি, সবচেয়ে ফেভারেবল। সবাই চায় এলএলসি ওপেন করতে। সো আই এম শিওর অথবা আমি হোপ করতেছি যারা শ্রোতা এটা শুনতেছেন বা বুঝতেছেন তারা বুঝতে পারবে আসলে এখন কেন এলএলসি ইজ বেটার অথবা এলএলসি মানেটা কি। এরপরে যদি আমরা দেখি তাহলে আপনার আরো দুইটা এন্টিটি আছে, যেমন একটা হলো যেমন আপনার পিসি আর একটা হলো কি পিএলএলসি। সো পিসির ইয়েটা হলো কি যেমন অ্যাব্রিভিয়েশনটা হলো যেমন আপনার প্রফেশনাল কর্পোরেশন, আর পিএলএলসির অ্যাব্রিভিয়েশনটা হলো কি প্রফেশনাল লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন। সো এই দুইটা যারাই ওপেন করতে পারবে তারা হতে হবে আপনার প্রফেশনাল লাইসেন্সদারি। প্রফেশনাল লাইসেন্সদারি কারা? যারা RN, রেজিস্টার্ড নার্স, ডক্টর, লয়ার, অ্যাটর্নিজ, therapist, like a CPA, those kind of like a people যারা actually professional, যারা actually license hold করে তারাই কিন্তু ওই ধরনের কর্পোরেশন ওপেন করতে পারে। এখন পিসি সেম as আপনার সি কর্পের মতো ট্যাক্স ওয়াইজ এভরিথিং কাজ করবে, আর পিএলএলসিটা হবে আপনার এলএলসির মতো ট্যাক্স ওয়াইজ এবং পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন পাওয়া যাবে। সো দিস ইজ লাইক এডিশনাল, এটা শুধুমাত্র লিমিটেড করা হয়েছে সার্টেন
প্রফেশনালের জন্য অনলি তারাই কিন্তু এটা ওপেন করতে পারবে, বাট রেগুলার সি কর্প, রেগুলার এলএলসি, এনিওয়ান ক্যান ওপেন। এবং that business could be any types of business. এটা গ্রোসারি হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, 99 সেন্ট স্টোর হতে পারে, কাপড়ের দোকান হতে পারে, এনি ধরনের হতে পারে। বাট প্রফেশনাল এবং পিএলএলসি অনলি যারা প্রফেশনাল তারাই কিন্তু ওপেন করতে পারবে। আর লাস্ট বাট নট লিস্ট যেটা অনেকে অনেকে ওপেন করতে চান, সেটা হলো যে আপনার নন ফর প্রফিট অর্গানাইজেশন। সো নন ফর প্রফিট অর্গানাইজেশনের মেইন উদ্দেশ্য থাকে যে তারা ইনকাম করবে না, তারা হতে পারে একটা সোসাইটি, হতে পারে একটা এরিয়া, হতে পারে একটা সার্টেন মাইনরিটি গ্রুপ, হতে পারে ধার্মিক, হতে পারে চার্চ, এই ধরনের জিনিস মানুষদেরকে তারা মনে করেন ফ্রিতে সার্ভিস দেয়। তো সো এই ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য তারা কিন্তু এক ধরনের এন্টিটি তারা ফর্ম করে, সেটার মেইন উদ্দেশ্যই হলো সার্ভিস দেওয়া, নট প্রফিট করা, নট ফর প্রফিট। এর জন্য বলা হয় আপনি ওয়েল নোন কিছু আছে যেমন রেড ক্রস, আমাদের লোকাল যে মসজিদগুলো আছে বা অনেক সমিতিও আছে, কিন্তু তারা কিন্তু আপনি রেজিস্টার্ড করা থাকে 501c। সো যদি এইরকম থাকে তাহলে তারা কিন্তু আবার ট্যাক্স এক্সেম্পট পায়, আইআরএস এ তাদেরকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, বাট তারা ট্যাক্স রিটার্নটা সাবমিট করা লাগে ফর ইনফরমেশন পারপাসের জন্য। বাট যেহেতু তাদের মোটিভটা ইনকাম করা না, তাদের মোটিভটা মানুষদেরকে হেল্প করা, এর কারণে তারা ফেডারেলে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। সো দে আর এক্সেম্পট ফ্রম দ্য ট্যাক্স। সো আই হোপ কর্পোরেশন রিলেটেড অথবা লিগ্যাল এন্টিটি রিলেটেড যারা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন বা শুরু করছেন বা ভেরি আর্লি স্টেজ রিসার্চ করতেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন এখন আসলে তারা কোন ধরনের লিগ্যাল এন্টিটি তারা ওপেন করতে পারেন, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। আই হোপ দ্যাট আই এক্সপ্লেইন সো দ্যাট দে ক্যান মেক দেয়ার ডিসিশন। ইন দ্যাট নোট আমরা বলতে পারি যে এলএলসিটাই আসলে যে কোনো কিছুর থেকে বেটার। ইয়েস, ইয়েস। জি, আমরা বিজনেস ওনারদের যে ট্যাক্স বেনিফিটস রয়েছে সেই সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। সো আমরা এত সময় আলাপ করলাম যে আমরা কোন ধরনের লিগ্যাল এন্টিটি ওপেন করতে পারবো। সো সে ফর এক্সাম্পল যে কোনো ধরনের বিজনেস তারা ইদার সি কর্প ওপেন করতে পারেন, এস কর্প করতে পারেন, এলএলসি করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, এবং তারা এটা করার ফলে তারা কিন্তু অলরেডি বিজনেস রান করতেছেন। তো এখন যদি বিজনেস রান করে থাকেন তাহলে আসলে তাদের বেনিফিটগুলো কী কী হতে পারে। সো আই পুট টুগেদার, আমি মানে 15টা বেস্ট ট্যাক্স সেভিং ফর বিজনেস ওনার যেটা আমি লিস্ট করছি, যেটা সব ধরনের বিজনেস, এবং এটা যে রেস্টুরেন্ট হতে হবে এরকম না, ডক্টর অফিস হতে হবে এরকম না, সিপি অফিস হতে হবে এরকম না, অল দোজ বিজনেস, যে কোনো ধরনের বিজনেস এই 15 কিন্তু তাদের বেস্ট ডিডাকশন অথবা সেভিং তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারে। সো হোয়াট আর দোজ 15, রাইট? সো প্রথমে যদি আমরা দেখি যেমন অ্যাডভার্টাইজিং, আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এভরিওয়ান আপনার সবাই কিন্তু ফেসবুক, আপনার স্কাইপ, তারপরে টিভি, ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, এভরিওয়ার লাইক পিপল আর সার্চিং ইজিলি। মানুষের হাতে হাতে কিন্তু এখন সেলফোন ইজ লাইক আপনার স্মার্টফোন, সো দ্যাট দে ক্যান অ্যাক্সেস ইনফরমেশন। তারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু তারা ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারে। সো এর কারণে আপনার অ্যাডভার্টাইজিং এটা কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করে আপনার যে কোনো বিজনেস ওনারের জন্য, এজ এ গ্রো করার জন্য বা ওনাদের সার্ভিসটা জানানোর জন্য। এর কারণে দেখা যায় অনেক স্মল বিজনেস ওনারদের জন্য অ্যাডভার্টাইজিং এটা অনেক হিউজ এক্সপেন্স হয়ে যায়। সো যারাই অ্যাডভার্টাইজিং আপনার যে কোনো প্ল্যাটফর্মে, গুগলে করেন, আপনি টিভিতে করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে করেন, যেখানেই করেন না কেন, মেক শিওর আপনারা এই অ্যাডভার্টাইজিং কস্টটা আপনার এন্ড অফ দ্য ইয়ারের আপনার ট্যাক্স রিটার্নে আপনি ক্লেম করেন, এবং ইউ আর এলিজিবল। যারা বিজনেস ওনার যারা আছেন এখানে তারা কিন্তু অ্যাডভার্টাইজিং এর যে এক্সপেন্সটা করবেন তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন। সো দ্যাট ওয়াজ নাম্বার 1। নাম্বার 2 যদি আমরা ডিডাকশন দেখি, সেটা হলো যেমন আপনার ব্যাংক ফিস, রাইট? সো ব্যাংক ফিস বলতে আমি কি বোঝাচ্ছি, রাইট? ব্যাংক ফিস বলতে যখনই আপনার এলএলসি অথবা আপনার কর্পোরেশনের ব্যাংক অ্যাকাউন্ট হবে, অনেক ব্যাংক অ্যাকাউন্ট তাদের কিন্তু যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, তাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যদি আপনি ইদার ডাইরেক্ট ডিপোজিট অথবা ট্রানজাকশন অথবা আপনি অ্যামাউন্ট যদি না রাখেন বা মেনটেন না করেন, তারা কিন্তু একটা সার্টেন ফি চার্জ করে, সেটা হলো ব্যাংক ফিস। অথবা
অনেক ব্যাংকের কিন্তু আপনার কার্ড প্রসেসিং এর সিস্টেম আছে, যেমন আপনি তাদের থ্রুতে আপনার কাস্টমারের কাছ থেকে কিন্তু আপনি ফিটা নিতে পারেন। সো ইদার আপনার ওই ব্যাংক ফি অথবা প্রসেসিং ফি যেটাই হোক না কেন, এটা কিন্তু আপনার বিজনেসের একটা ট্রু এক্সপেন্স, এবং এই বিজনেসের এক্সপেন্সটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে মাস্ট দেখাতে পারবে। সো ডোন্ট ফরগেট টু টেক দিস ডিডাকশন অন ইউর ট্যাক্স রিটার্ন, যেটা ব্যাংক। নাম্বার থার্ড যদি আসি আমরা, সেটা হবে যেমন আপনার বিজনেস মেল, রাইট? সো বিজনেস মেল বলতে আমি কি বোঝাচ্ছি? সো বিজনেস মেল বলতে আমি বোঝাচ্ছি যেমন সে ফর এক্সাম্পল আপনার একটা কাস্টমার আপনার দোকানে আসলো, রাইট? এখন আপনি তার সাথে বিজনেস আলাপ করলেন এবং এটা হয়ে গেছে ইদার লাঞ্চের টাইম অথবা আপনার ব্রেকফাস্টের টাইম অথবা স্ন্যাক টাইম, হোয়াট এভার ইট ইজ, রাইট? আপনি কি করলেন? একটা ট্রিট দিলেন। সো এই ট্রিটটা যে আপনি দিলেন, এখন এটাতে একটা স্পেসিফিক রুল আছে, যেমন আপনি $100 খরচ করলে $100 দেখাতে পারবেন না। এটা যতই ডলার খরচ করবেন এর 50% আপনি কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন বা বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। সো কেউ যদি $100 খরচ করে থাকে লাঞ্চের জন্য, খাওয়ার জন্য, এটার 50% which is $50 উনি কিন্তু দেখাতে পারবে। আর IRS বলতেছে যে একটা জিনিস আপনাকে রাখতে হবে, যেমন এই যে কোনো জায়গা থেকে আপনি যেটা খরচ করছেন, ওই খরচের যে একটা রিসিপ্ট আছে, রিসিপ্টের পিছন দিকে আপনি যে কাস্টমারের সাথে আপনি মিট করছেন এবং ব্রিফলি আপনি কিসের জন্য, মানে কোন ধরনের আপনাদের আলাপ আলোচনা হয়েছে বা কোন ধরনের ডায়ালগ বা কোন ধরনের ডিল নিয়ে আপনি আলোচনা করছেন, এইটা যাতে একটা নোট করে লেখা রাখেন। সো দ্যাট কোনো একটা সময় যদি IRS জিজ্ঞেস করে থাকে যে ওকে আমাকে প্রুফ দেখান যে আপনার মেলের এক্সপেন্সের, সো দ্যাট এরা কিন্তু এই রিসিপ্টের সাথে এই দুইটা জিনিস চায়। সো যারা বিজনেস ওনার, যারা বিজনেস মেল এক্সপেন্সটা ডিডাকশন করতে চান, তারা এই জিনিসটা অথবা মানে পে অ্যাটেনশন করে রাখেন এবং রিসিপ্টের পেছনে কিন্তু কাস্টমারের নাম এবং ডিলের কোন ধরনের ডিল নিয়ে তারা আলোচনা করছেন এটা কিন্তু নোট করে রেখে দিন, সো দ্যাট IRS যখন জিজ্ঞেস করবে তখন আপনার কোনো সমস্যা হবে না। That was number 3, right? Now এখন number 4 যদি আসি, তাহলে এটা হলো যে আপনার বিজনেস ইন্স্যুরেন্স। একটা বিজনেস রান করতে গেলে অনেক ধরনের ইন্স্যুরেন্স লাগে, লাইক আপনার ফায়ার ইন্স্যুরেন্স হতে পারে, আপনার লাইক লাইবিলিটি ইন্স্যুরেন্স হতে পারে, whatever it is, right? All those a business insurance কিন্তু আপনার it's a legitimate expense for আপনার বিজনেসের জন্য, এবং এই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা আপনি পে করতেছেন এটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্ন, বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। So don't forget to take this deduction. Number 5, which is kind of big, আমি জানি, যেমন সেটা হলো বিজনেস ইউজ অফ কার এক্সপেন্স অথবা ভেহিকল এক্সপেন্স, রাইট? আমরা বাসা থেকে বিজনেস প্লেসে যেতে গেলে আমরা কারটা ইউজ করি, এটা কিন্তু বিজনেস রিলেটেড। অথবা আপনার কোনো একটা ক্লায়েন্টের কাছে মিট করতে গেছেন, আপনি এই গাড়িটা ড্রাইভ করে, এটাও কিন্তু বিজনেস রিলেটেড। এখন এই বিজনেস রিলেটেড যদি কার আপনার থেকে থাকে, তাহলে আপনি কীভাবে আপনার এই খরচটা দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে? এখানে দুইটা রুল আছে। একটা রুল হলো কি যেমন স্ট্যান্ডার্ড রুল, আর একটা হলো কি অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড রুলে কি বলতেছে? স্ট্যান্ডার্ড রুলে বলতেছে যেমন আপনি প্রতি মাইলেজ প্রতি মাইলেজ আপনি বিজনেসের জন্য ইউজ করে থাকেন, প্রতি মাইলেজের জন্য 67 সেন্টস করে কিন্তু আপনি এক্সপেন্স দেখাতে পারেন আপনার ট্যাক্স রিটার্নে এজ এ ভেহিকল হিসেবে। আর যদি আপনি এই স্ট্যান্ডার্ড মেথডটা ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে এক্সপেন্স আছে এক্সপেন্সটা কিন্তু আপনি দেখাতে পারেন। এবং অ্যাকচুয়াল এক্সপেন্সটা কি হতে পারে? এক্সপেন্স হতে পারে আপনার ভেহিকল রেন্ট, ভেহিকল অথবা লিজ, ভেহিকলের আপনার যে ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স, ভেহিকল মেরামত করা, ভেহিকল আপনার টুল, ভেহিকল আপনার গ্যাস এক্সপেন্স, অল দোজ এক্সপেন্স। সো ইদার যে কোনো ধরনের একটা হয়তো বা অ্যাকচুয়ালটা নিতে পারেন অথবা আপনি স্ট্যান্ডার্ড মাইলেজটা ইউজ করতে পারেন, হোয়াটএভার ইট ইজ। বাট এটা কাইন্ড অফ লাইক এ বিগ, অনেকের কিন্তু মানে অনেক বড় ধরনের এক্সপেন্স চলে আসে কিন্তু এই ভেহিকল এক্সপেন্সেস। সো ডোন্ট forget to take this vehicle expense আপনার business tax return. Number 6 যদি সেটা হলো যেমন আপনার contract labor, right?
সো কন্ট্রাক্ট লেবার বলতে আমি বোঝাচ্ছি যারা আপনার এমপ্লয়ি না, আপনার যে কোনো ধরনের একটা প্রজেক্টের জন্য আপনার একজন মানুষ দরকার যে আপনার এমপ্লয়ি না, আপনি কল দিলেন, ওরা কাজ করে গেল, 1 ঘন্টা করুক 2 ঘন্টা করুক অথবা প্রজেক্ট বেস করুক, হোয়াট এভার আপনি পে করে দিবেন। এই পেটা হতে পারে ক্যাশ, এই পেটা হতে পারে আপনি চেক, হোয়াট এভার ইট ইজ। এই যে এক্সপেন্সটা আপনি পে করলেন, এটা কিন্তু আপনার কন্ট্রাক্ট লেবার এক্সপেন্স আপনার বিজনেসের জন্য। মেক শিওর করবেন আপনি এন্ড অফ দ্য ইয়ারের পরে ওই যে কন্ট্রাক্ট লেবারকে যত ডলার পে করছেন এটার এগেইনস্টে যাতে আপনি 1099 ইস্যু করেন। যখনই আপনি 1099 ইস্যু করবেন তখন কিন্তু আপনার একটা আপনি আইআরএস এ চলে যাবে এবং আইআরএস কে আপনি নোটিফাই করে ফেলবেন যে একটা বছরে আপনার এত ডলার কন্ট্রাক্ট লেবারকে আপনি পে করছেন। সো দ্যাট আপনার কিন্তু এই এক্সপেন্সটা আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। অনেক বিজনেস ওনার তারা আসলে হেজিটেট ফিল করেন যে না আমি আসলে 1099 দিব না, হয়তো বা আমার প্রবলেম হতে পারে। বাট আমি তাদেরকে বলবো যে না, আসলে এটা কিন্তু আরো ভালো, আপনার বিজনেসের জন্য ভালো। আইআরএস জানতে পারবে যে আপনার একটা লেজিটিমেট এক্সপেন্স। এরই সাথে সাথে যে 1099 এটা রিসিভ করবে তারা কিন্তু তাদের এই 1099 এর এগেইনস্টে কিন্তু তারা তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নও করতে পারবে, বিকজ এটা হবে তাদের একটা লেজিটিমেট ইনকাম যে আপনার বিজনেস থেকে তারা নিছেন। সো সেটা ছিল আপনার নাম্বার 6, লাইক আপনার কন্ট্রাক্ট লেবার এক্সপেন্স। নাম্বার 7 যদি আসি আমরা, তখন আমরা বলতে পারি যেমন এডুকেশন রাইট। সো কন্টিনিউ এডুকেশন, সে ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্ট আপনার কন্টিনিউ আপনাকে কন্টিনিউয়াস কোর্স, ডিফারেন্ট টাইপস অফ আপনার ভোকেশনাল কোর্স নিতে হচ্ছে বা লাইক এডিশনাল সার্টিফিকেট নেওয়া লাগতেছে আপনার ফুড প্রোডাকশনের উপরে। অল দোজ যেটা আপনার বিজনেসকে আপলিফট করবে, বিজনেসের কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করবে, এই ধরনের কোনো যদি এক্সপেন্স করে থাকেন এটাই কিন্তু আপনার লেজিটিমেট এক্সপেন্স আপনার বিজনেসের জন্য। মেক শিওর করবেন এই এক্সপেন্সটা আপনার ট্যাক্স রিটার্নে, বিজনেস ট্যাক্স রিটার্নে দেখানোর জন্য। নাম্বার 8 যদি আমরা বলি যে হোম অফিস ডিডাকশন রাইট। আপনার বিজনেস লোকেশন আছে, দ্যাটস ট্রু, আপনি ওইখানে যে এক্সপেন্সটা আছে ওইটাও আছে, বাট এরই সাথে সাথে আপনার যদি একটা বাসাতে যদি একটা রুম বিজনেসের জন্য যদি আপনি ডিজাইন করে রাখেন যে লাইক এই রুমটা শুধুমাত্র আমার কাস্টমারের সাথে আমি ফোনে কনভারসেশন করবো, অথবা কোনো কাস্টমার আমার যদি বাসায় আসে তাহলে আমি এখানে মিট করব, অথবা অল দোজ লাইক বিজনেস অ্যাক্টিভিটি আমার এই রুম থেকে করব, এই ক্ষেত্রে কিন্তু আপনি হোম অফিস ডিডাকশন হিসেবে দেখাতে পারবেন। এবং হোম অফিস ডিডাকশন হিসেবে ওই যে রুমের যে এক্সপেন্সটা আছে ওইটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এক্সপেন্স কি হতে পারে, যেমন আপনি যদি রেন্টে থাকেন তাহলে ওভারঅল রেন্টের যে পোর্শন করবে এই রুমে ওইটা দেখাতে পারেন, ইলেকট্রিসিটি দেখাতে পারেন, আপনার ইন্টারনেটের যে কস্ট আছে ওটাও দেখাতে পারেন। সো দিস ইজ কুড বি লাইক আপনার হোম অফিস ডিডাকশন আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন। নাম্বার 9 যদি আমরা বলি যেমন আপনার ইন্টারেস্ট এক্সপেন্স রাইট। সো ইন্টারেস্ট এক্সপেন্স দ্যাট কুড বি আপনার লাইক ক্রেডিট কার্ড অথবা কোনো কিছু একটা লোন নিয়ে আপনি যদি আসবাবপত্র কিনেন আপনার বিজনেসের জন্য, অথবা আপনি কারো কাছ থেকে লাইক মূলধন লোনে আনছেন যেটার এগেইনস্টে কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট পে করা লাগতেছে। ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা কিন্তু আপনাদের বিজনেসের জন্য কিন্তু একটা লেজিটিমেট এক্সপেন্স, এন্ড মেক শিওর ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাবে। নাম্বার 10 এ যদি আসি আমরা তাহলে তখন এটাতে আছে আপনার লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ। রিমেম্বার দ্যাট আর্লিয়ার আমি মানে ডিটেলস আলোচনা করছিলাম যে লাইক আপনি কোন ধরনের লিগ্যাল এন্টিটি ওপেন করতে পারবেন, কোন ধরনের বেনিফিট আছে, এই জিনিসটা বোঝার জন্য অনেকে আপনার কনসাল্টিং ফি চার্জ করে, অনেক লয়ার অনেক সিপি আছে লাইক মানে দে চার্জ ফর ইট। প্লাস হলো কি আপনার যেটা প্রসেস আছে যেমন রেজিস্টার করা, ইআইএন নাম্বার দিয়ে দেওয়া, বাইলটা দেওয়া, অল দোজ টাইপস অফ কিন্তু লাইক আপনার যে অ্যাটর্নি, যে লয়ার, যে সিপি চার্জ করে, এটাকে বলা হয় আপনার লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিজ। এবং এই লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিজ যেহেতু এটা বিজনেস রিলেটেড, আপনার বিজনেসও কিন্তু এটা দেখাতে পারবেন এবং বিজনেসের ইনকাম থেকে এটা কিন্তু ডিডাকশন হবে। নাম্বার 11 যদি আমরা বলি যেমন টেলিফোন রাইট। আমি একটু আগে আলাপ করছিলাম যে সবার হাতে হাতে এখন সেলফোন থাকে, লাইক অনেকে সেলফোন দিয়েও কিন্তু বিজনেস করেন, অথবা অনেকে ল্যান্ডফোন দিয়ে বিজনেস করেন। সো আপনার যদি সেলফোন, ল্যান্ডফোন যদি ইত্যাদি থেকে থাকে ওই এক্সপেন্সটা যে আসে
এই এক্সপেন্সটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এরই সাথে সাথে আপনার যে লাইক অপটিমাম লাইক আপনার ইন্টারনেট এক্সপেন্স যেটা আছে ওটাও কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। নাম্বার 12, which is big one, which is a rent. আমরা জানি যে rent is so high, যে কোনো ধরনের বিজনেস আপনার সিটি হোক বাইরে হোক যে কোনো জায়গাতে rent is like অনেক বড় একটা পোর্শন হয়ে যায় যে কোনো বিজনেসের জন্য, এবং এই রেন্টটা কাভার করাটা অনেকের জন্য টাফ হয়ে যায়। এই রেন্টের যে এক্সপেন্সটা আছে যদি আপনি 100% দেখাতে পারেন আপনার ট্যাক্স রিটার্নে, তাহলে আপনার যে ইনকাম আছে ইনকামকে অনেকটা রিডাকশন করে ফেলায়, সো দ্যাট আপনি কিন্তু অনেক ট্যাক্স বেনিফিট পান। সো ডোন্ট ফরগেট টু টেক দ্য রেন্ট এক্সপেন্স। আর নাম্বার 13 যদি 13 নম্বর যদি বলি সেটা বললেন আপনার স্যালারিজ, আপনার যে এমপ্লয়িগুলো আছে যাদেরকে আপনার W2 দিচ্ছেন, মেক শিওর আপনি জানেন যে যখনই আপনার এমপ্লয়ি থাকে না কেন আপনি কিন্তু এমপ্লয়ীদের জন্য কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ারও কিন্তু একটা ট্যাক্স পে করে যাচ্ছেন, কিন্তু তাদের জন্য তারাও পে করবে আপনিও পে করেন এজ এ এমপ্লয়ার হিসেবে। এই যে এক্সট্রা আপনি পে করতেছেন তাদের জন্য প্লাস তাদেরকে যে স্যালারিটা দিচ্ছেন দুটোটাই কিন্তু আপনার এক্সপেন্স। যে কোনো বিজনেস ওনার মেক শিওর যাতে এই দুইটা এক্সপেন্স তারা তাদের ট্যাক্স রিটার্নে ক্লেম করে। নাম্বার 14 যেটা হলো আপনার ট্যাক্স। তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমি যে ফেডারেল ট্যাক্সটা দেবো এইটা কি আমার ট্যাক্স রিটার্নে আমি দেখাতে পারবো কিনা এজ এ ডিডাকশন হিসাবে? আনসার হবে না, কারণ হলো ফেডারেল ইনকাম ট্যাক্সটা কিন্তু ডিডাকশন হিসাবে দেখাতে পারবে না, বাট স্টেট যে ট্যাক্স আছে অথবা পেরোলের যে ট্যাক্সগুলো দিচ্ছেন ওইগুলো কিন্তু তারা দেখাতে পারবে। স্টেটের যে ট্যাক্স আছে পেরোলের ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো কিন্তু তারা বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট আমার লিস্টে যেটা হলো ট্রাভেল এক্সপেন্স। অনেক প্রফেশনাল অনেক আপনার বিজনেস ওনার তারা কিন্তু ডিফারেন্ট জায়গাতে গিয়ে কাস্টমারের সাথে মিট করে থাকে, সো দ্যাট তারা কিন্তু ট্রাভেল করতে পারে এবং একটা সিটি থেকে অন্য সিটি অথবা একটা স্টেট থেকে অন্য স্টেটে তারা যেতে পারে। ট্রাভেলের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং রুল আছে, যেমন ফর এন এক্সাম্পল কেউ যদি লাইক লেটস সে ফ্রাইডে সকালে লাইক আপনার বাফলোতে যায় একটা ক্লায়েন্টের সাথে মিট করতে, এবং ওই ফ্রাইডে আপনার ক্লায়েন্টের মিটিংটা শেষ হয়ে গেছে, রাইট? এখন যদি ক্লায়েন্টের মিটিংটা যদি শেষ হয়ে যায় তাহলে ফ্রাইডের যে এক্সপেন্সটা আছে ওইটা কিন্তু বিজনেস এক্সপেন্স হবে। বাট ওনার থিঙ্ক করলেন যে যেহেতু আমি আপনার বাফলোতে গেছি, আমি নায়াগ্রা ফলসেতে একদিন থাকবো, রাইট, হুইচ ইজ গোনা বি অন স্যাটারডে, বাট যেহেতু স্যাটারডে উনি স্টেটা হয়ে যাচ্ছে পার্সোনাল, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওনার পার্সোনাল এক্সপেন্স হিসাবে কাউন্ট হবে, বিজনেস এক্সপেন্স হিসাবে কাউন্ট করতে পারবে না। হাউএভার দেয়ার ইজ এ ট্রিকটা হলো, যেমন আপনি যে বিজনেস ওনাররা ফ্রাইডেতে একটা মিটিং করলেন, কোনোভাবে যদি বা সামহাও তারা যদি মানডে ওই সেম প্লেসে যদি আরেকটা কাস্টমারের সাথে যদি মিটিং সেট আপ করে ফেলতে পারে, তখন কিন্তু আইআরএস বলতেছে এটা প্র্যাকটিকেবল না যে স্যাটারডেতে আসবে আরেকবার মানডেতে অথবা সানডেতে ফ্লাই করবে অথবা হোয়াট এভার ইট ইজ, ইটস টু মাচ হয়ে যাবে তাদের জন্য। এক্ষেত্রে আইআরএস বলতেছে নো, ওনাররা ফ্রাইডেতে মিটিং করবে, স্যাটারডে সানডে তারা হোটেলে থাকুক, খাওয়া দাওয়া করুক, তারা ঘোরাফেরা করুক, ডাজ নট ম্যাটার, যেহেতু তারা স্যাটারডে এবং সানডে তারা ওই মানডের মিটিংয়ের জন্য থাকতে হইতেছে ম্যান্ডেটরি। এই ক্ষেত্রে তাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং মানডে এই 4 দিনের খরচ কিন্তু 100% আপনার বিজনেস এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। সো দিস ইজ দ্য ওয়ে আসলে আপনি অনেক সময় ট্যাক্স লটা ইউজ করে কিন্তু আপনার অনেক সময় এক্সট্রা বেনিফিট আপনারা পেতে পারেন। যদি এই ট্যাক্স লটা যদি আপনি ইউজ না করতেন তখন কিন্তু আপনার স্যাটারডের কস্টটা আপনাকে নিজেকে বহন করতে হইতো, ফ্রাইডে কস্টটা কিন্তু অনলি বিজনেস এক্সপেন্স হইতো। আই হোপ দিস ট্রিক আমাদের শ্রোতাদের জন্য অনেক হেল্প হবে। জি, আমরা একদম স্পষ্ট হয়েছে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একজন দর্শক রয়েছেন, দর্শকের টেলিফোনটি নিয়ে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, খুবই দুঃখিত। আমার মনে হয় দর্শক পরবর্তীতে আমাদের সঙ্গে আবারও যোগাযোগ করবেন। জাকির চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকে আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24-এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।